আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে আরও ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থার কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী আজ কাতারের দোহা ফোরামে অংশ নিতে চলেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের আপাতত সিরিয়ায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাডিলেডে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া আজ ১ উইকেটে ৮৬ রান হাতে নিয়ে খেলতে নামবে। মেয়েদের ৮ম জুনিয়র এশিয়া হকি প্রতিযোগিতা আজ ওমানের মাস্কটে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে আরও ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। সেই সঙ্গে কর্ণাটকের শিবমোগায় বর্তমানে যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে তাতে প্রত্যেক ক্লাসে আরও ২টি করে শ্রেণী যোগ করে সেটি সম্প্রসারণ করা হবে। এজন্য মোট খরচ ধরা হয়েছে ৫,৮৭২ কোটি টাকারও বেশি। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, নতুন এই কেন্দ্রীয় বিদ্যালয় ৮২,৫৬০ জন ছাত্রছাত্রীকে কম খরচে উন্নত মানের শিক্ষার সুযোগ করে দিয়ে তাদের সামনে এক নতুন দিগন্ত খুলে দেবে। এই সিদ্ধান্তের ফলে আরও ৫,৩৮৮টি পদও সৃষ্টি হবে। न्यू एजुकेशन पॉलिसी का इम्प्लीमेंटेशन करने के लिए पीएम श्री माननीय प्रधानमंत्री जी के सेकंड टर्म में लाया गया था और उसमें केंद्रीय विद्यालय और नवोदय विद्यालय को एग्जाम्पलर स्कूल्स के हिसाब से पीएम श्री स्कूल्स में डेजिग्नेट किया गया है और न्यू एजुकेशन पॉलिसी के इम्प्लीमेंटेशन का वहां पे एक तरीके से मॉडल बने सो दैट अदर स्कूल्स कैन स्टार्ट फॉलोइंग दी न्यू एजुकेशन पॉलिसी। মন্ত্রী আরও জানান, নবোদয় বিদ্যালয় প্রকল্পের আওতায় যেসব জেলায় এখনও বিদ্যালয় খোলা হয়নি সেগুলিতে ২৮টি নতুন নবোদয় বিদ্যালয় স্থাপন করা হবে। এতে উপকৃত হবে ১৫,৬৮০ জন ছাত্রছাত্রী, ১,৩১৬টি নতুন পদও সৃষ্টি হবে। নতুন নবোদয় বিদ্যালয়গুলি গড়ে তুলতে খরচ পড়বে ২,৩৬০ কোটি টাকা। শ্রী বৈষ্ণব জানান, সব কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় পিএম শ্রী স্কুল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে ২০২০ জাতীয় শিক্ষানীতি রূপায়ণ করা সহজ হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রো চতুর্থ পর্যায়ে ২৬.৪৬৩ কিলোমিটারের রিথালা কুণ্ডলী করিডোর স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এর ফলে জাতীয় রাজধানীর সঙ্গে প্রতিবেশী হরিয়ানার মধ্যে যোগাযোগ আরও বাড়বে। প্রকল্পের অনুমোদনের দিন থেকে ৪ বছরের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য খরচ পড়বে ৬,২৩০ কোটি টাকা। বর্তমানে শহীদস্থল বা বাস আড্ডা থেকে রিথালা পর্যন্ত যে করিডোর আছে এটি হবে তার সম্প্রসারণ। এই করিডোরে মোট ২১টি স্টেশন থাকবে। নতুন এই করিডোর চালু হলে দিল্লি মেট্রো বিশ্বের বৃহত্তম মেট্রো পরিষেবার অন্যতম হয়ে উঠবে বলেও মন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বিএপিএস এর কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিকেলে বিএপিএস এর স্বেচ্ছাসেবকদের এই সুবর্ণ জয়ন্তী সমারোহে অন্যদের মধ্যে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ। এই উপলক্ষে ১ লক্ষ বিএপিএস স্বেচ্ছাসেবককে আজ সম্বর্ধনাও জানানো হবে। উল্লেখ্য, এবছর ২৮শে জানুয়ারি মহান্ত স্বামী মহারাজ সুরাটে বর্ষব্যাপী কার্যকর্তা সুবর্ণ মহোৎসবের সূচনা করেন। আজ সেই সুবর্ণ জয়ন্তী সমারোহ শেষ হতে চলেছে। বিশ্বের ৩০টি দেশে ১ লক্ষেরও বেশি স্বেচ্ছাসেবক আজকের ওই অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। একদিনের এই সফরে শ্রী শাহ আহমেদাবাদের একটি গ্লোবাল হাসপাতালের উদ্বোধন করবেন। তারপর তিনি গুজরাট লোকসেবা ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠানেও যোগ দেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ হরিয়ানার পঞ্চকুলা থেকে যক্ষ্মা রোগ প্রতিরোধে ১০০ দিনের প্রচার কর্মসূচির সূচনা করবেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং স্বাস্থ্যমন্ত্রী আরতি সিং রাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৪৭টি জেলায় এই প্রকল্প রূপায়িত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যক্ষ্মামুক্ত ভারত দর্শনের উপর ভিত্তি করেই এই কর্মসূচি। স্বরাষ্ট্র মন্ত্রক সাইক্লোন ভেঞ্জাল বিধ্বস্ত তামিলনাড়ুতে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ৯৪৪ কোটি ৮০ লক্ষ টাকা ত্রাণ সাহায্য মঞ্জুর করেছে। মন্ত্রক জানিয়েছে, আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় কমিটির রিপোর্ট পাওয়ার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হবে। সাইক্লোনের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সরাসরি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় কমিটির দল পাঠানো হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। সামাজিক মাধ্যমের এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তামিলনাড়ুর এই বিপর্যয়ের সময় মোদী সরকার সে রাজ্যের ভাই বোনদের পাশে রয়েছে।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি এ মাসের 9 তারিখ বাংলাদেশ যাচ্ছেন। সফরকালে তিনি বৈদেশিক দপ্তরের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মতবিনিময়ের অঙ্গ হিসেবেই এই সফর। শ্রী মিশ্রি বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। Foreign Secretary is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as the situation regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that, they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. ভারতীয় সেনা এবছর 16 ডিসেম্বরেও 1971 সালে যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস পালন করবে। এই উপলক্ষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে মেজর জেনারেল মোহিত শেঠ 1971 সালে যুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন। তবে এবারে বিজয় দিবস পালনে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা বা সেখানকার সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতারের দোহা ফোরামে অংশ নেবেন। 22তম দোহা ফোরামে এবারের মূল ভাবনা হল আবশ্যিক উদ্ভাবন বা দ্য ইনোভেটিভ ইম্পারেটিভ। আগামীকাল বিদেশমন্ত্রী বাহরিন যাবেন। সেখানে তিনি সে দেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গে ভারত বাহরিন উচ্চস্তরীয় যৌথ কমিশনের 4র্থ বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন। দু দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে সহযোগিতা সুদৃঢ় করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হবে। 8 তারিখ বাহরিন IISS মানামা বৈঠকের 20তম সংস্করণেও তিনি যোগ দেবেন। এবছর এই আলোচনার মূল ভাবনা হল আঞ্চলিক উন্নতি ও সুস্থিতিকরণের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব বা মিডল ইস্ট লিডারশিপ ইন শেপিং রিজিওনাল প্রসপারিটি অ্যান্ড সিকিউরিটি। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের আপাতত সিরিয়া না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে বিদেশ মন্ত্রক এক অ্যাডভাইজারিতে জানিয়েছে। সিরিয়ায় বর্তমানে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে চলতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন নাম্বার হল 963993385973 এবং ইমেল আইডি হল hoc.damascus@mia.gov.in। যারা ওই দেশ ছেড়ে চলে আসার মতো অবস্থায় রয়েছেন তাদের অবিলম্বে যে কোনো বাণিজ্যিক উড়ানে যত দ্রুত সম্ভব সে দেশের পরামর্শ দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। There has been recent escalation in fighting in North Syria. We are closely following the situation. There are about 90 Indian nationals, we understand. There are also several Indians there who are working with UN organizations. Our embassy is in regular touch with our Indian nationals for their safety and security. অ্যাডিলেডের ওভালে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া আজ 1 উইকেটে 86 রান হাতে নিয়ে তাদের প্রথম ইনিংসের খেলা শুরু করবে। এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30টায়। নাথান ম্যাক্সওয়ানি 38 রানে এবং মার্নাস লাবুশেন 20 রানে অপরাজিত আছেন। জশপ্রীত বুমরা একমাত্র উইকেটটি নিয়েছেন। আয়োজক দেশ ভারতের থেকে 94 রানে পিছিয়ে রয়েছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে 180 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 6টি উইকেট নিয়েছেন। অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড 2টি করে উইকেট নেন। ভারত অনূর্ধ্ব 19 পুরুষদের এশিয়া কাপ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10:30টায়। গতবারের বিজয়ী বাংলাদেশ সেমিফাইনালে 7 উইকেটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্য সেমিফাইনালে ভারত গতকাল শারজা ক্রিকেট স্টেডিয়ামে 7 উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। মেয়েদের 8ম জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা আজ ওমানের মাস্কাটে শুরু হচ্ছে। 10টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পুল এতে ভারতের সঙ্গে রয়েছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ। অন্যদিকে পুল বিতে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, চীনা তাইপেই, হংকং ও শ্রীলঙ্কা। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যোতি সিং, সাক্ষী রানা সহ অধিনায়ক। ভারত আগামীকাল তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং 0-2 গোলে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল এই ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল করেছেন মাদসান ও মার্জিয়াক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে আরও 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী আজ বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার কার্যকর সুবর্ণ মহোৎসবে ভার্চুয়ালি ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী আজ কাতারের দোহা ফোরামে অংশ নিতে চলেছেন। খবর শেষ হলো।